नमस्कार। रोज की तरह हम हैं हाजिर आसनसोल टाइम्स में। आपके सामने लेकर आए हैं आसनसोल और आसपास के क्षेत्रों की कुछ महत्वपूर्ण खबरें। खबरों की तरफ बढ़ेंगे, लेकिन उससे पहले अरसलान बिरयानी बस्तिन बाजार आसनसोल। मोबाइल नंबर 9434195959 या 7001959233। Midwest Hospital and Medical Institute Private Limited, भगत सिंह मोड़, आसनसोल। आसनसोल नगर निगम के 40 नंबर वार्ड पार्षद के पति राजीव विश्वास का एक ऑडियो वायरल हुआ है, जिसमें कथित तौर पर वो एक बिल्डर को धमकाते हुए सुने जा रहे हैं और उनसे 5 लाख रुपए की मांग कर रहे हैं। ওইটা একটু ঠিকঠাক বলো, ওইভাবে কি করে করতে পারো বলো। 5 লাখ টাকা বলছে। আপনার কি খারাপ বললাম তুমি বলুন। আমি তো বললাম যে সাইডটাতে আমি কিছু তাকাতেও যাব না। আর হ্যাঁ ঠিক আছে, আপনি দেখুন। বুঝলাম আমি। দেখো, একটা সাইডের তো ব্যাপার নেই। ধরো ঠিকঠাক যদি তোমরা হেল্প করো তাহলে দেখুন, একটা একদম কাজ করবেন, আমিও চাই। এবার ব্যাপার হচ্ছে যে এটাকে আপনি এটা করুন কেন, এটা হচ্ছে চতুর্দিকে ব্যাপারটা হয়ে গেছে, ঠিক আছে। আমারও কিছু প্রবলেম আছে, হ্যাঁ। তো এগুলো সব দিকটা আমি ম্যানেজটা করে নিই। এর পরের প্রজেক্টে আপনি একসঙ্গে কাজ করব যতটা যা। দেখুন, আপনাদেরকে নিয়ে তো আমাকে চলতে হবে, হ্যাঁ। তো অতএব এখানে আরো কোনো প্লট হবে, সাইড হবে, সেগুলোর ইনফরমেশন আমি দেবো। কি করে কি হয় না হয় সেগুলো একসঙ্গে করা যাবে, শুরু থেকে একসঙ্গে বসেই সব রকম করা যাবে, ঠিক আছে। হ্যাঁ বলছি, দেখো এটা তো জানো কত সামান্য জমি আছে, ছোট প্রজেক্ট, সেইখানে যদি বুঝতে পারছি 5 লাখ টাকা একটা বড় অ্যামাউন্ট হচ্ছে না রাজু, বলো। না, আপনি দেখুন, আপনার 6টা ইউনিটে সব হিসাব কিতাব করে আমাকে ছটা ইউনিট নয়, তুমি শোনো, দেখো 6টা ইউনিট উপরে যায় না, ছোট ফ্ল্যাট এক একটাতে কত জানো স্কোয়ার ফিট? 600 স্কোয়ার ফুটের। যদি কার্পেটে ধরি তাহলে হবে তোমার 450 ইউনিট। তো ধরো বড় যদি জায়গা থেকে এক একটা ফ্ল্যাট 1400 হয়, 1200 হয়, 1100 হয়। আমাদের এক একটা কার্পেটিট হচ্ছে 450 আর কভারেজ হচ্ছে 600, মানে দুটোতে 600 1200, মানে একটা লোকের বাড়ি হয় 1200 স্কোয়ার ফুটের। সেইখানে দাঁড়িয়ে বলো 5 লাখ টাকা, মানে আমাদের কি করে। দেখুন, আমিও 5 জনের সঙ্গে আলোচনা করে এটা বলা হয়েছে। না ঠিক আছে, তুমি একটু শোনো, একটু আবার আলোচনা করো। আলোচনা আমি করেছি, আপনি কি বলছেন বলুন না, আমি সেটা ইনফরমেশনটা দিয়ে দেবো। আমি তো ওই জন্য রঞ্জিত দাকে সঙ্গে নিয়ে গেলাম, আমি বলেই দিলাম যে দেখুন এটা 5 দিকে হয়ে গেছে, আমাকে সবাইকে নিয়ে চলতে হবে। আজকে যদি আমার একার ব্যাপার থাকতো আমি 19-20 করে দিতাম, নিয়ে সাইলেন্টলি হয়ে যেতাম। কিন্তু এখানে তো আপনি তো কর্পোরেশনে গেলে বুঝতে পারবেন যে অ্যাপ্লিকেশন গুলো পড়েছে, তাতে কতজন ইনভলভ আছে, কি কি আছে, ওগুলো তো আপনিও বললেন দেখে নেবেন। কিন্তু কোথাও কোথাও যেখানে হয়ে রয়েছে পেপারটা তো অনেক দূর পর্যন্ত হয়ে রয়েছে, শুধু এখানেই বসে নাই পেপারটা। ঠিক আছে, সবই বুঝলাম। এবার ধরুন কিছুটা আপনার পরিচিতি আছে, আপনি বলবেন কিছুটা যে এদিক থেকে যে প্রেসার হয়ে রয়েছে সেটা আমাকেও বলতে হবে যে দাদা ছেড়ে দিন, ওনার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটাও তো আমাকে মুখে বলতে হবে। তো আমাকে তো সবাইকে চুপ করাতে হবে না। হ্যাঁ বুঝেছি, কিন্তু দেখো আমার তো বাজবে তবে না। দেখো 5 লাখ টাকা মানে বাজবেই না। না, একটা প্রজেক্টে 5 লাখ টাকা বাজবে, প্রজেক্ট তুমি বুঝতে পারছো না, জমিটা দেখো, ফ্ল্যাট গুলো দেখো। ঠিক আছে, আপনি এটাকে ক্লিয়ার করুন। নেক্সট কোন প্রজেক্টে আপনার কথা আমি রেখে দেবো। এখন আমি নিজেই ফেসে আছি, আমার কোনো উপায় নাই এটাতে। হ্যাঁ, আর যদি আপনার কিছু বক্তব্য থাকে আপনি বলুন, আমি ডিসকাশন করে নেবো। না না, আমার বক্তব্যটাই তো তোমাকে জানাচ্ছি যে 5 হ্যাঁ, লাখ আপনি কি বলছেন, আপনি কত বলছেন? কি বলবো বলো, আমি তো চাইছিলাম যে আমাকে যেমন ছিল আর কি ব্যাপার, যে 10-20 হাজার টাকা তোমাদেরকে দিয়ে দিব, আর প্লাস যে তোমাদের সোশ্যাল ওয়ার্ক যেগুলো হয়, মানে ওয়ার্ড ভিত্তিক। ওয়ার্ড ভিত্তিক দেখুন দাদা, ওয়ার্ড ভিত্তিক কাজে যতজন আমার এখানে আছে, দেখুন আমি একটা কথা বলছি, এই যে ধরুন মানে প্রত্যেকটা অকেশন বেসে ওয়ার্ড ভিত্তিক যাদের আমার এখানে আমার ওয়ার্ডে, যখন আপনি যে ইয়ের সঙ্গে কথা কি বলে আমাদের মালতি মঙ্গলের কি নাম ওনার,
বলে যাচ্ছে মনীষ দা মনীষ দা। মনীষ দা তো আমার ওয়ার্ডে, আপনি যে ধরুন মনীষ দার আমার ওয়ার্ডে তো কোনো প্রজেক্ট চলছে না, তবু মনীষ দা 100 কম্বল দিল আমাকে, দুর্গাপুজোয় ডোনেশন দিচ্ছে, প্রত্যেকটা জিনিসে তো উনি করছেন। তো আমার এখানে যত লোক আছে যারা, তারা তো দেখুন তাদের হেল্প ছাড়া তো আমার জন্য, তাদেরকে নিয়ে তারা প্রত্যেকটা বিষয়ে দেখুন, প্রত্যেকটা অকেশনে আমাকে সবাই কিছু না কিছু করে, আর সেগুলো নিয়ে আমাকেও তো করতে হয়। এই যে সামনে শিবরাত্রি এসে এখন এই মিটিং থেকে আমি যে উঠে বেরোলাম, গোটা মন্দিরটা এখন 40,000 টাকা রং করছে খরচা। এবার রঙের খরচাটা আমার ঘাড়ে ধরে দিল, তা আমাকেও তো চালা দেবে দাদা। না, হ্যাঁ, সেটা আর ঠিক। আর আর ওই দেখুন 10-20,000 টাকার কোনো ভ্যালু নেই, আমিও তো অত কথা বলে লাভ নেই। আমি শোনো বলি, হুম। আমিও পার্টির বাইরের ছেলে নই। না না, আমি সবই জানি। তোমার ওয়ার্ডে বলি, তোমার ওয়ার্ডে যখন হয়, সেই ওয়ার্ডের যারা যারা এসেছিল পুরো তো কন্ট্রোলিং এর দায়িত্বে আমরা 4-5 জন আমি ছিলাম। সবটাই বাইরে জানি। থেকে সব দেখুন এসেছিল, আপনার সঙ্গে মলয়দার- আমি শুনুন, আপনার সঙ্গে আমি কথা বলছি, মানে আপনার সম্বন্ধে আমি কিছু না জানলে আপনার সঙ্গে আমি কি করে কথা বলছি? সেটাই তো বলছি। আমাকে তো কিছু বলতে গেলে আমাকে জানতে হবে। এবার ব্যাপার হচ্ছে যে দাদা ওই ধরনের কথা বলে লাভ নেই। যেটা আমি বলেছি, ঠিক আছে, ওই যে দাদার সঙ্গে কথা বলেছিলাম উনি ছিলেন না, ওনার কাছ থেকে সকালবেলা বসে কথা বলেছিলাম। আমি রঞ্জিত দাকে ওনার ঘরেও নিয়ে গেছিলাম, কথা সব বলে দিয়েছিলাম। ঠিক আছে, শোনো না, আমি বলছি এটা ঠিক আছে, একটু আলোচনা করো, বলো দাদা বলছে যে 5 লাখ টাকা একটু বেশি হয়ে যাচ্ছে, ওটা একটু আমাকে দেখুন, আপনি তো একটা বলবেন যে না কি আমি এটা পারবো এটা পারবো না, আপনি তো আমাকে বলবেন, সেটা নিয়ে না আমি আলোচনা করব। এবার আমি তো ওদেরকে বলবো, কমসম বলবে ঠিক আছে 20-25,000 টাকা কম নেই, আমাকে তো এটাই বলবে। একজনের ব্যাপার নাই না দাদা, এখানে সবার সম্মান মান সম্মান জড়িয়ে গেছে না। এবার যে দাদার সঙ্গে কথা বললাম সে হচ্ছে বিধানদার সঙ্গে মানে একদম বন্ধু, কলেজ রাজনীতি থেকে করে এসছে, ছাত্র রাজনীতি থেকে করে এসছে, একসঙ্গে বন্ধু। ও নিজে গিয়ে লেটার করেছে, জয়েন্ট পিটিশন পড়েছে। ব্যাপারটা হচ্ছে যে ঘষতে 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 তো অনেকটা দূর এগিয়ে গেল। আমি যার জন্য রঞ্জিত দাকে বললাম যে দাদা দেখুন আপনি এটা সোমবারের মধ্যে ক্লিয়ার করুন, তাতে আমারও সুবিধা আপনারও সুবিধা। না না, আমাদেরকে তো এখন নিজেদের প্রজেক্ট চালাবারই পয়সা নেই, আমরা তো সব ধারে চালাচ্ছি, আর তোমাদের পেমেন্ট কোথা থেকে করবো? হ্যাঁ, একটা কথাবার্তা হয়ে থাকলে সেটা করা যাবে, এরকম ব্যাপার। না দাদা, কথাবার্তা হয়ে থাকলে হবে না, ওটা যেটা আপনাকে করতে হবে ক্যাশই করতে হবে। কেন বাজে কথা বলে আমার লাভ নেই। আমাকে ধরুন যেটা আমি বলবো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলবো, ওটা আপনাকে ঠিক আছে, ক্যাশে ক্লিয়ার করতে হবে। কথাবার্তা বলো যে দাদা বলছে 5 লাখ টাকার মতো হবে না, আপনি অ্যামাউন্টটা বলুন না। 50,000 দিয়ে দেবো আর কি। না দাদা ছেড়ে দিন, হবে না, আপনার সঙ্গে কথা বলে লাভ নেই। কেন ওটা আমাকে তো সেই একটা আলোচনা না 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 না, ওইসব কথা বলে ওইসব সে মাছ বাজারের থেকে অদম হয়ে যাচ্ছে তো। 5 লাখ টাকাটাকে 50,000 আপনি বলছেন, এই ধরনের কথা বলে লাভ নেই। আপনি আপনার মতন চলুন, এরা এদের মতন চলুক। ওইসব মাঝে কেন কে দেখুন, আমি ওই ধরনের অত কথাবার্তা বলি না। আপনার ঠিক ওটা আছে, পসিবল হলে বলবেন। তুমি কথাবার্তা বলো, আমিও দেখি। না বলে লাভ নেই তো, যেটা বলে লাভ নেই সেটা বলতে যাবো কেন? আমাকে কিছু কমসম বলতে গেলে আমাকে তো বলবে 20,000 টাকা কম নেই। হ্যাঁ, কেন আমাকেও তো দাদা, আমিও তো 20 লাখ খরচা করে এসেছি। হুম, আমারও তো ইলেকশনে 20 লাখ খরচা করেছি আমি তো এমনি আসিনি। ঠিক আছে, একটু ভাবি বলছি। হ্যাঁ, এই বলুন। आसनसोल टाइम्स ने इस वायरल ऑडियो की सत्यता की जांच नहीं की है, लेकिन जब हमने इसकी पड़ताल की तो हमने 40 नंबर वार्ड पार्षद के पति राजीव विश्वास से बात की तो उन्होंने साफ कहा कि उस ऑडियो में जो आवाज़ सुनी जा रही है वो उनकी नहीं है और उन्होंने ऐसी कोई बात नहीं कही। उन्होंने साफ कहा कि उनको इस मामले में फंसाया जा रहा है। हालांकि इसे लेकर राजनीति भी शुरू हो गई है। भाजपा नेता बप्पा चटर्जी ने इस मुद्दे सहित विभिन्न मुद्दों को लेकर टीएमसी पर जमकर निशाना साधा। वहीं टीएमसी के वरिष्ठ नेता और एमएमआईसी गुरदास चैटर्जी ने भी इन बातों का जवाब दिया। আপনার বিরুদ্ধে একটা অডিও ভাইরালে অভিযোগ উঠেছে কি আপনি কোনো প্রমোটার যার নাম আছে রঞ্জিত এবং পলাশ, তার কাছে কিছু টাকা চেয়েছেন কি ওর কাজগুলো যদি না টাকা দেয় তাহলে কাজ করতে দেওয়া হবে। দেখুন দাদা, প্রথম কথা হচ্ছে যে আমি কেন, আমার মনে হয় না যে কোনো কাউন্সিলরই কেউ যদি নিজের পেপারপত্র ঠিকভাবে যদি প্রমোটিং করতে চায়, কারোরই ক্ষমতা আছে যে টাকা না দিলে কাজ করতে দেব না, বা আমাদের দল আমাদের এই শিক্ষা দেয়নি, বা কোনো কাউন্সিলরের ক্ষমতাতেও সেটা হয় না যে কোনো প্রমোটারের কাজ বন্ধ করে দেওয়া হবে। সৎভাবে কাজ করতে গেলে অনেক রকম অভিযোগ আসে, তার মধ্যে এটিও একটি।
এটাকে আমি কোনো গা করি না, এটা একটা ভুল মিথ্যা অভিযোগ। আপনারা সত্যতা যাচাই করবার জন্য পলাশবাবু এবং রঞ্জিতবাবুর যে প্রজেক্টটি চলছে তার সত্যতা যাচাই করুন। আপনারা নিজেই বুঝে যাবেন যে আজকে আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কেন উঠে আসছে। তারা বহুবার আমাকে বহুভাবে প্রেসারাইজড করেছে যেন আমি মুখ বন্ধ রাখি, মুখ বন্ধ রাখিনি বলে আজকে আমাকে একটা বদনাম করার চেষ্টা চলছে। এই অডিওটা সত্যি আপনার না অন্য কারো? এগুলো সব বানানো হয়েছে। এখন অনেক হাই লেভেলের সিস্টেম এসছে, কীভাবে বানাচ্ছে কি করছে এটা নিয়ে আমি কোনো মাথা ব্যথা করতে চাই না। আর অডিও ক্লিপিং সিরিজ যদি দরকার হয় তাহলে কোনো দিনও প্রয়োজন পড়লে আমি অবশ্যই আপনাদের সাহায্য নেব। পলাশবাবুর মোবাইল থেকে আমার মোবাইলে ডাইরেক্ট যে ফোন এসছে তাতে উনি যে আমাকে কনস্ট্যান্ট পয়সা দিতে চাইছেন, আমি ওনাকে বলছি দাদা আপনার কোনো হেল্প লাগবে না, কোনো পয়সা লাগবে না, আমাকে আপনার স্যাংশন প্ল্যানটা দেখান। 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, দাদা কেন স্যাংশন প্ল্যান দিচ্ছেন না? প্রয়োজনে ওই অডিওটাও আপনাদের হাতে আমি দিয়ে দেবো। আমি এই অডিওটা নিয়ে কোনো রকম মাথা খারাপ করিনি। যে সৎ পথ ছেড়ে অসৎ পথে চলে তারাই লোকের বদনাম করে। আমি আমার কাজ করছি দাদা, আমি কাউকে বদনাম করতে চাই না। প্রশাসন সিস্টেমে কেন স্টপ অর্ডার দিচ্ছে পলাশ সাহার এই প্রজেক্টটাতে? নিশ্চয়ই ভুল আছে। আপনি এক জায়গা বলা হচ্ছে আপনার অডিওতে কি 20 লক্ষ টাকা দিয়ে আমি জিতে এসেছি, তো আমি টাকা নেব 5 লাখ টাকা, কেন নেব না? এই ধরনের ইয়ে হয়। দাদা আমি 5 লাখ টাকা নেব বলবো আর কেউ আমাকে দিয়ে দেবে? আজকে আমার ওয়ার্ডে 5-6খানা বড় বড় প্রজেক্ট চলছে। কে এই পলাশ রায় আমি জানি, মানে পলাশ সাহা সরি আমি জানি না। আমাদের এখানে এত বড় বড় প্রজেক্ট চলছে, আমার ঘরের সামনে চলছে, পাশে চলছে, অঙ্কুরের সামনে চলছে, উষাগ্রামের নতুন প্রজেক্ট শুরু হয়েছে আপনার সিএমপিএফ কলোনির পাশে। এত প্রমোটার আছে। আসানসোলের সবথেকে বড় বড় প্রমোটার আমার ওয়ার্ডে বসে আছে। একজন আমার নামে অভিযোগ করুক যে কারো কাছে 5টা টাকা নিয়েছি। কোনো দিনও টাকা চেয়েছে রাজু বিশ্বাস এসে কেউ বলুক। একটা ভুলভাল লোক কোথা থেকে এলো এবং কি বলে গেল সেটা নিয়ে আমি মাথা ব্যথা করি না। এই যে 4 কাঠা জমিতে এর প্লট করা হচ্ছে, এই কি বিল্ডিং করতে পারে, প্রমোটিং করতে পারে 4 কাঠাতে? দেখুন আইনত ব্যাপার তো আমি জানি না, আমার এটা দেখে সন্দেহ মনে হয়। কারণ খুব সামান্য বুদ্ধি, আমি তো মানে অ্যাডভোকেট না, উনি অ্যাডভোকেট, খুব সামান্য বুদ্ধিতে আমি দেখেছি বাউন্ডারির থেকে 1 হাত 1.5 হাত দূরত্ব থেকে প্রজেক্টটা শুরু হয়েছে। আমি যথাযথ উপায়ে এবং আমাদের পাড়ার এখান থেকে জয়েন্ট পিটিশন পড়েছে, আমি কমপ্লেন করেছি, একবার না বহুবার কমপ্লেন করেছি, সবাইকে গিয়ে বলেছি। ইন্সপেকশন হয়েছে, কর্পোরেশনের টিম এসছে, ইঞ্জিনিয়াররা এসছে, তারা দেখেছে ভুল কনস্ট্রাকশন, তবেই স্টপ অর্ডার হয়েছে। আমার তো ক্ষমতাই নেই। একটা কাউন্সিলর কোনোদিনও তো কোনো প্রজেক্টের উপরে স্টপ অর্ডার করতে পারে না। তাহলে কি এই যে বেআইনি নির্মাণ আছে আপনি এর বিরুদ্ধে লড়বেন? আমি তো লড়ে যাচ্ছি বলেই তো আজকে আমাকে বদনাম করা হচ্ছে। আমি তো লড়ে যাচ্ছি। উনি এখনও এই মুহূর্তে যদি আপনি যান, বহুবার গিয়ে বন্ধ করার পরে ভদ্রভাবে বলার পরে এই মুহূর্তে আপনারা যান, দেখুন প্রজেক্টের কাজ চলছে, পুলিশ আসছে স্টপ করাচ্ছে, তাও প্রজেক্টের কাজ চলছে। আমার কাছে পেপার আছে, ডিসেম্বর মাসে ওনার স্টপ অর্ডার হওয়া সত্ত্বেও উনি কনস্ট্রাকশান করেই যাচ্ছেন কনস্ট্যান্ট। আমি বলতে গেলে আমাকে বহুভাবে হুমকি দেওয়া হচ্ছে। আপনারা দেখুন কনস্ট্রাকশন না স্টপ করছে কর্পোরেশনের লেটার থাকা সত্ত্বেও, আর বাদবাকি ওনার পেপারটা যাচাই করে দেখুন আমার প্রতি উনি কেন এই ব্যবহার করছেন, আপনারা বুঝতে পারবেন। আপনাকে হুমকি দিয়েছে সেই বিষয় নিয়ে কোথাও কমপ্লেন করেছেন? না, সেই বিষয় নিয়ে আমি কোথাও লিখিত কোনো কমপ্লেন করিনি, আমি প্রয়োজন মনে করিনি। আমি ওনাকে বলেছি আপনি যাই বলছেন বলুন। স্টপ অর্ডার হওয়ার সত্ত্বেও কাজ হচ্ছে, আপনি বলছেন পুলিশ আসছে স্টপ করছে, আবার কাজ হচ্ছে। এই নিয়ে কি আপনি মেয়র সাহেব না কর্পোরেশনে কোনো? কর্পোরেশনে আমি জানিয়েছি দিন 10-15 আগে কর্পোরেশন থেকে আবার এসছেন। কর্পোরেশনে দেখুন কাজটা তো আমি আর গিয়ে মারামারি করে ঝগড়া করে তো কাজ বন্ধ করবো না, প্রশাসনিকভাবে বন্ধ হবে। প্রশাসন থেকে এসছে, থানা থেকে এসছে, বন্ধ করে গেছে। ওনার অথেন্টিক পেপার থাকলে উনি কাজ করুন না। আপনার নাম পরিচয় বলুন। আমি রাজু বিশ্বাস, মৌমিতা বিশ্বাসের হাজব্যান্ড। মৌমিতা বিশ্বাস কি? মৌমিতা বিশ্বাস এখানকার কাউন্সিলর, কত নম্বর? 40 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের। एक ऑडियो वायरल हुआ है जिसमें कथित तौर पे ये
सुनने में आ रहा है कि 40 नंबर वार्ड की जो आसनसोल नगर निगम की 40 नंबर वार्ड की जो पार्षद हैं उनके हस्बैंड किसी एक बिल्डर से कंस्ट्रक्शन के एवज में 5 लाख रुपए की मांग कर रहे हैं। तो इस पे आपका क्या कहना है? और क्योंकि आप लोग पहले भी इस तरह के आरोप लगाते रहे हैं टीएमसी। देखिए, विषय ये है कि हम लोग आरोप नहीं लगा रहे थे, हम लोग सच्चाई बयां कर रहे थे। आरोप तो वो लगाया जाता है जो इसका कोई आधार नहीं रहता है, निराधार बातचीत रहता है। लेकिन बंगाल में जो राजनीति कर रही है तृणमूल कांग्रेस, वो दल ही टिका हुआ है कटमनी के भरोसे, वो दल ही टिका है गो तस्करी के पैसे के एवज पे, वो दल ही टिका हुआ है कोयला का इलीगल माइनिंग के वजह से। तो हम लोग ये आरोप नहीं लगा रहे हैं, ये प्रमाणित है। ये जो ऑडियो वायरल हो रहा है या पार्थो चैटर्जी के दोस्त के घर से रुपया मिलना, इतना करोड़ों रुपया दूसरे तृणमूल के नेताओं के युवा नेताओं के घर से निकलना, ये आरोप है क्या? ये तो प्रमाणित है कि तृणमूल और चोर दोनों शब्द एक दूसरे के परिपूरक है। तृणमूल और चोर ये दोनों शब्द एक दूसरे के परिपूरक है और ये प्रमाण करते हैं। और ये इसी का कारण है कि आज ये ऑडियो वायरल हो रहा है। और देखिए ऑडियो में बोल क्या रहा है कि हम लोग को जो पैसा डिमांड किए वो देना होगा, क्योंकि ये पैसा ऊपर तक जाता है। अर्थात ये जो चल रहा है कटमनी का कहानी, ये कहीं ना कहीं इससे पूरा तृणमूल तो जुड़ा हुआ है ही, लेकिन असल जो है वो है पैसा लेने वाली है हवाई चप्पल। हवाई चप्पल के पास सारा पैसा का हिसाब मिलेगा और पूरे बंगाल में जो ये सिंडिकेट राज चल रहा है इसका पूरा जिम्मेदार हवाई चप्पल ही है। क्योंकि वो बोल रहे हैं, अब हम लोग भी सुने ऑडियो को, उसमें वो बोल रहे हैं कि पैसा किस तरह से बढ़ता है, यहाँ का लोकल मंत्री को मिलता है, नेता को मिलता है, बाकी सबको दे के उनको खाना पड़ता है। इससे पहले दोला सेन को भी हम लोग बोलते हुए सुने थे कि 25% नीचे रखो, 75% ऊपरे पठाओ। अर्थात क्या है, आप लोग 25% रखो लेकिन 75% कालीघाट आप लोगों को भेजना होगा। तो ये तृणमूल कांग्रेस है, ये आज हम लोग बोल रहे हैं ऐसा नहीं है। जो लोग परेशान हैं तृणमूल से वो लोग ये सारे ऑडियो, ये थ्रेटन ऑडियो सब वायरल कर रहे हैं, वीडियो वायरल हो रहा है, हम लोग देख रहे हैं किस तरह से ये लोग कटमनी के ऊपर टिका हुआ है। तो ये तृणमूल का असली चरित्र और असली रूप यही है। अगर ये नहीं करेगी तो ये दल टिकेगी भी नहीं। आपको क्या लगता है कि ये जो घटना अभी सामने आ रही है, हालांकि अभी कुछ भी साबित नहीं हुआ है, लेकिन ये कथित तौर पे बोला जा रहा है, तो ये जो घटना है ये क्या सिर्फ एक वार्ड की घटना है या आप लोगों का कहना है कि... दादा, आप जो सवाल पूछ रहे हैं उसका सीधा बात है, ये एक वार्ड की बात नहीं है, ये हर वार्ड की बात है। ये वो एक सीरियल चलता था ना, कहानी घर घर की, तो ये तृणमूल की घर की कहानी है। तृणमूल, मैंने पहले भी बोला, तृणमूल और कटमनी दो विपरीत अर्थ नहीं है, एक दूसरे के परिपूरक अर्थ है। तृणमूल और चोरी कोई विपरीत वर्ड नहीं है, एक दूसरे के परिपूरक वर्ड है। तो हर वार्ड में हर काउंसलर इसी तरह से, वो लोग जानते हैं कि अब उन दिया बुझने वाला है, इसलिए फड़फड़ाहट भी ज़्यादा है। और जिसका कारण यही है कि तृणमूल में रहना है तो कमा खा के रहना है, इसका कोई आम आदमी से लेना देना नहीं है। इन लोगों को बाली का पैसा, कोयला का पैसा, रंगदारी का पैसा, इसी पे इन लोगों का जीवन यापन चलता है। देखिए नौकरी के नाम पे करोड़ों रुपया का तशुब, तो ये इन लोगों का कैरेक्टर है, ये इन लोगों का दल का ट्रेनिंग है और इसी का परिणाम ये है कि आम आदमी को ये भुगतना पड़ रहा है। आप लोग क्या जो प्रशासन है, चाहे वो आसनसोल नगर निगम हो या पुलिस प्रशासन हो, उन लोगों से कुछ मांग रखेंगे इसके बारे में? देखिए, पश्चिम बंगाल पुलिस का जो अवस्था है, आसनसोल पुलिस का जो अवस्था है, कमिश्नरेट यहाँ है, लेकिन ये कमिश्नरेट यूजलेस कमिश्नरेट है। इसलिए यूजलेस है क्योंकि आसनसोल में मर्डर होता है, भरे शाम मर्डर होता है, खूनी खून करके चल जाते हैं, लेकिन खूनी को पकड़ने कोई नहीं सकता है। उल्टा बीजेपी कार्यकर्ता अगर दिल्ली में भी बैठा हुआ है, उनको यही कमिश्नरेट के पुलिस पकड़ के लाती है। अर्थात पुलिस का ये दोहरा चरित्र प्रमाण करती है। कल बाराबनी का घटना, हमारे 2 कार्यकर्ता को रौंद दिया गया डंपर के तले, और कहाँ रौंद दिया गया, किस वजह से रौंद दिया गया, इसका हम लोग पूर्णांग तदंत चाहते हैं। और ये बंगाल पुलिस से नहीं होगा, ये CBI इसका पूरा तदंत करे, CCTV फुटेज मंगवाए,
ओरिजिनल घटना क्या क्या घटा। इससे पहले भी हम लोग देखे वर्धमान में भी एक आदमी का हत्या हो जाता है, एक के बाद एक हत्या का सिलसिलावार तरीका चल रहा है। यहाँ का कमिश्नरेट आराम से हेलमेट चेकिंग करने पे और गाड़ी का चेकिंग करने पे टू व्हीलर वालों को परेशान कर रहे हैं। जहाँ तहाँ गाड़ी खड़ा है उसका फ़ोटो लेके खाली 500 रुपया, 1000 रुपया, 2000 रुपया फाइन करके ये दुआरे सरकार कैंपेनिंग करके लखीर भंडार और इसका और सिविक पुलिस लोग का पेमेंट का व्यवस्था कर रहे हैं। ये है पश्चिम बंगाल की पुलिस का दुर्गति, ये है पश्चिम बंगाल पुलिस का अवस्था। इसलिए इस प्रशासन से हम लोगों को कोई उम्मीद नहीं है, इस प्रशासन से कोई भरोसा नहीं है। इसके लिए जिस लेवल पे आंदोलन भारतीय जनता पार्टी को करना पड़ेगा वो भारतीय जनता पार्टी करेगी। इस ऑडियो वायरल को लेकर आप लोगों का अगला कदम क्या होगा? ये ऑडियो वायरल पे हम लोग का अगला कदम क्या होगा ये बड़ा बात नहीं है। हम लोग को ये देखना है कि जिनसे ये रंगदारी का पैसा मांगा गया है उनका परिणति क्या होगा। आने वाले दिन पे वो रहेंगे तो ये कमिश्नरेट समझ पा रहे हैं, जी पाएंगे तो वो अपने घर परिवार के साथ बंगाल में रह पाएंगे। तो जिस क्षेत्र में घर बना रहे हैं, बिल्डिंग का कंस्ट्रक्शन का काम कर रहे हैं, पता नहीं वो सज्जन कौन है, लेकिन आने वाले दिन पे वो रह पाएंगे क्या। तो भारतीय जनता पार्टी इसके लिए अभी से आप लोगों के माध्यम से, मीडिया के माध्यम से ये मांग करती है कि जो लोग इस तरह का वायरल हो रहा है और जिनसे पैसा मांगने का बात चल रहा है उनको पुलिस प्रोटेक्शन का व्यवस्था करवाए और जो मांग रहे हैं उनका पूर्णांग तदंत हो और सही तरीके से तदंत हो। पुलिस अक्षम है, इस विषय पे कोई दो मत नहीं है। पुलिस को इसमें डालना कोई माने तुक की बात नहीं बैठती है। पूरा तृणमूल का जितना तदंत है वो सीबीआई करे। ये मैं उस बिल्डर से भी बोलूँगा कि आप सीबीआई को अपील कीजिए, भारतीय जनता पार्टी आपके पास आपके साथ खड़ी रहेगी इस मांग को लेकर। बाप्पा चैटर्जी, आसनसोल जिला का प्रवक्ता एवं महासचिव का दायित्व है। বলছি কিছুদিন আগে রানীগঞ্জে একটা কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে জোর করেই টাকা আদায় পার্টির নামে। সেই রকম আবার দেখা যাচ্ছে 40 নম্বর আসানসোল পৌর নিগমে 40 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরও তার স্বামী ফোনে একটা প্রমোটারের কাছে টাকা চাইছে, সেই বিষয় নিয়ে কী বলবেন? না না, এটা এই যে ব্যাপারটা হচ্ছে এটা খালি আসানসোলে না, এটা পুরো পশ্চিমবঙ্গের এই সিস্টেম আছে। যেখানে ফ্ল্যাট হবে, কাজ হবে, সেখানে স্কোয়ার ফুটে সেখানে লোকাল কাউন্সিলর টাকা নেবে। এই সমস্ত জায়গায় এইভাবে কাটমানির রাজত্ব চলছে। এটা খালি আসানসোলে না, এটা আপনি আসানসোলের বুকে দেখুন না। আসানসোলের বুকে পরপর আপনি 40 নম্বর ওয়ার্ড কেন, 41 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, দেখুন অবৈধ নির্মাণ, বেআইনি যত কাজ আছে। আপনার যে ফ্ল্যাট হবে তার কোনো লিগাল কোনো কাগজপত্র নেই, তার কোনো প্ল্যান নেই, সব কিছু কাজ হয়ে যাচ্ছে। তৃণমূলের কাউন্সিলররা চিৎকার করছে, কংগ্রেসের কাউন্সিলর গোলাম সরোবর আপনি যান তার কাছে দেখুন, অবৈধ নির্মাণ নিয়ে পরপর কথা বলছে। গোটা আসানসোল কর্পোরেশনের আন্ডারে যেখানে যেখানে ফ্ল্যাট হচ্ছে আপনি খবর নিন ভালো করে, হয় একটা এক্সট্রা ফ্লোর, নইলে আলাদা করে কিছু, সমস্ত সিস্টেমের বাইরে গিয়ে সমস্ত কাজ হচ্ছে। যা যা আছে ক্রাইটেরিয়া তার বাইরে গিয়ে কাজ হচ্ছে। এতে কি হচ্ছে, তৃণমূলের পুরো উপর থেকে নিচে পর্যন্ত সবাই মিলে রয়েছে এটার মধ্যে। ঠিক আছে, এখানে একজন ছোট ভাই আছে, তার একজন চেলা আছে, চেলা দাস চ্যাটার্জি, তাদের সব সিস্টেম করা আছে। তাদেরকে টাকা দিন, কাউকে কিছু দিতে হবে না, তারা সব একদম সব ঠিকঠাক করে দেবে। যদি ব্যাপার আছে না, তৃণমূল কংগ্রেস অতই যদি সৎ আছে, এই যে কাউন্সিলর যে বললো যে 20 লক্ষ টাকা দিয়ে এই টিকিটটা আমায় নিতে হয়েছে, তাকে সরিয়ে দিক, আজকেই তাকে বের করে দিক কর্পোরেশন থেকে, তাকে সাসপেন্ড করুক কর্পোরেশন থেকে। ক্ষমতা নেই, কেন নেই জানেন তো? উপর থেকে নিচ পর্যন্ত এই করাপশানে ঢুকে আছে, এই কাটমানির সিস্টেমে উপর থেকে নিচ পর্যন্ত সবকটা তৃণমূলের নেতা, সবকটা আমলা এটার মধ্যে জড়িত। তার জন্য কিছু হচ্ছে না, তার জন্য এত বুক ফুলিয়ে বলে যে 5 লক্ষ টাকা দিতে হবে, না হলে কাজ করা যাবে না। 20 লক্ষ টাকা দিয়ে আমি টিকিট পেয়েছি। বলছি দাদা, তাহলে কি আপনাদের দলের থেকে আন্দোলন করা হবে? আমরা দলের তরফ থেকে আমরা এটা জানিয়েছি এবং আমরা ডিএমের সঙ্গে কথা বলেছি। আমরা খুব শিগগিরই আমরা সিও আছে কর্পোরেশনের, তার সঙ্গে দেখা করব, আমরা সব জানাবো। এখানে 40 নম্বরে খালি এই ঘটনা না, 40 নম্বরে একজন কাউন্সিলর আছে, সে কাউন্সিলরের ক্লোজ একজন আছে, সে ওইখানে একটা দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোকে বন্ধ করে ওখানে একটা বেআইনি নির্মাণ করছে। তার কোনো প্ল্যান নেই, কিছু নেই। আপনি তাকে দেখবেন, তাকে মাঝে মাঝে এমএলএর সঙ্গে দেখতে পাবেন আপনি, দুনিয়া ভরের ছবি আছে সেই প্রমোটারের। ওটার মধ্যে কোনো কাগজপত্র নেই, কোনো প্ল্যান নেই, এক্সট্রা কাজ করেছে। বাইপাসের উপর এমন সব গোডাউন হয়েছে, লক্ষ লক্ষ স্কোয়ার ফুট, তার কোনো প্ল্যান নেই, কিছু নেই।
কীভাবে হচ্ছে, কী জিনিস হচ্ছে আমরা দেখবো, এটা শেষ দেখে ছাড়বো, এই জিনিস চলবে না, এইভাবে লুট এইভাবে করতে দেবো না, আমরা এটা শেষ দেখবো। আসানসোলের মেয়র তো বারবার সরব হচ্ছে নিয়ে ইলিগাল কনস্ট্রাকশন ভেঙে দেওয়া, তাদের ফাইন করা, তাহলে এটা কি নাটক করুক। আমি তো বলছি উনি ওই যে কাউন্সিলর এই কথা বললো টাকা দাও, সেখানে তো ওনারও নাম দেখছি বলছে, তো ওনার তো উচিত ওই কাউন্সিলরকে সরিয়ে দেওয়া, দিক না, তাহলে তো বুঝবো তৃণমূল কংগ্রেস খুব সৎ জায়গায় আছে, একটা যারা বেআইনি কাজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। উনি ভাঙুন না, এইখানে যে মুরগাসলের কাছে আপনার যে বেআইনি নির্মাণ হচ্ছে ওখানে দুর্গাপুজো হচ্ছে, সেটাকে বন্ধ করে করুক, সেটা বন্ধ, সেটাকে ভাঙুক দেখি। আমার বাজারের মধ্যে, আসানসোল বাজারের মধ্যে এরকম বেআইনি বেশ কিছু ইলিগাল কনস্ট্রাকশনের, ভাঙুক সেগুলো, তবে তো বুঝবো উনি। আমরা আশা রাখি মেয়রের বাবা যিনি ছিলেন আসানসোলে, উনি একজন সিনিয়র রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন এবং ওনার প্রচুর স্যাক্রিফাইস ছিল, ঠিক আছে। আমি আশা করব এই মেয়র ওনার বাবার সম্মানটা রাখবে এবং এই বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে উনি ব্যবস্থা নেবে, আমি আশাবাদী। এটা একটা অডিও আমাদের কাছেও এসছে, তো আমরা তার সত্যতা যাচাই করছি। আমরা কাল মাননীয় মন্ত্রীর সঙ্গে ব্যাপারে আলোচনা করছিলাম, উপর মহল থেকেও যাচাই চলছে যে একটা অডিও যে ভাইরাল হয়েছে। তো আমরা কর্পোরেশনের তরফ থেকে বলি যে আমরা যত ইলিগাল কনস্ট্রাকশন সব নোটিশ পাঠাচ্ছি এবং তাদের যত ফাইন যেগুলো সেগুলো আমরা এমআইসি মিটিংয়ে আলোচনা করে ফাইনের ব্যবস্থা করছি, যাতে তাদের ফাইন নেওয়া যায়, ইললিগাল যাতে শহরে বন্ধ করা যায়। এবং আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে প্রায় এক একজনের 3 কোটি 4 কোটি অবধি আমরা ফাইন করছি আর কি, যাতে কর্পোরেশনকে না জানিয়ে যারা উইদাউট প্ল্যান করবে যাতে ভবিষ্যতে আর না করে, সেই জন্য। তো এই ক্ষেত্রে কি কাউন্সিলরের বিরুদ্ধে কোনো তদন্ত, যদি তদন্তে ধরা পড়ে তাহলে নিশ্চয়ই আমাদের যে উচ্চ নেতৃত্ব তারা নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই বিষয়টাকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্ব সরাসরি নিশানা করছে আপনাদের এবং বলছে যত ইলিগাল কনস্ট্রাকশন সব টাকা পয়সা নিয়ে আপনারা করাচ্ছেন এবং আপনাকে নিশানা করেছে অন্য নামে। না, যারা নিশানা করছে আমি তো সবসময় বলছি এখন তো প্যান আধারের লিঙ্ক হয়ে গেছে, তাহলে আমার কত সম্পত্তি আছে, যে নিশানা করছে তার কত সম্পত্তি, বা যারা জেলে গেল বা গেল তাদের কত সম্পত্তি, এগুলো সব ইনকোয়ারি হওয়া দরকার। আমিও চাইছি আমারও ইনকোয়ারি হওয়া দরকার, কারণ আমি বলে দিই যে আমার নিজের নামে বাড়ি পর্যন্ত না, আমি বাবার বাড়িতে থাকি, আমার বাবা বাড়ি করে গেছেন সেই বাড়িতে, না কোনো ফ্ল্যাট আছে না কোনো জমি জায়গা আছে, যা আছে সব লিগেল আছে, এটা আমি জোর গলায় বলতে পারি। একটা শেষ প্রশ্ন, যে শাসক দলের থেকে এইভাবে অডিও ভাইরাল, এতে কি দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে না? দেখুন, আমরা সবসময় অনুরোধ করব যে কেউ কোনো লোকের কাছে কোনো রকম পয়সা না চেয়ে দল করুন, এবং তাতে যেমন আমার ওয়ার্ডে আপনি যদি যান, কোনো লোক এমনি যদি খুঁজে বার করে দেন যে 5 পয়সা চেয়েছে, আমি সেই দিনই রেজিগনেশন লেটারটা কর্পোরেশনে দেবো আর ঘরে যেয়ে বসে যাবো একদম। তো সেই জন্য যারা করছে, এটা কিন্তু একটা সমাজসেবা, কেউ ভাববে না যে এটা পয়সা লুটার জন্য কাউন্সিলর হওয়া, এটা একটা সমাজসেবা, সমাজের কাজ করতে হবে, সেই জন্য লোকে আমাদেরকে ভোট দিয়ে এখানে পাঠায়। তো আমার ওয়ার্ডে কোনো রকম যে ইট এর কাছে নিতে হবে, বালি এর কাছে নিতে হবে, এই কন্ট্রাক্টর বাড়ি করে দিবে, আমি এইসব ব্যাপারে কোনোদিন কাউকে প্রশ্রয় দিই না, দেবো না। हाल ही में कोयला और होटल व्यापारी राजू झा की शक्तिगढ़ के एक लैंगचा दुकान के सामने गोली मारकर हत्या कर दी गई थी। आज एक सीसीटीवी फुटेज जारी हुआ है जिसमें देखा जा सकता है कि किस तरह से उस दिन राजू झा की हत्या हुई थी। इस सीसीटीवी फुटेज में साफ देखा जा सकता है कि पॉइंट ब्लैंक रेंज से राजू झा को गोलियों से छलनी कर दिया गया था। নামলো, ও তার মানে ভেতরে বসেছিল। এরা তো ভেতরেই ছিল। এর সামনে কিছু লোকও দাঁড়িয়ে আছে, তো এরা তো ঝালমুড়ি দিচ্ছে। এই ঝালমুড়ি লোক না, কোনো নামেনি গাড়ি থেকে। এই কালো লোকটা কি গাড়ির লোক? হ্যাঁ, এটা গাড়িতেই ছিল। কালো লোকটা গাড়ির লোক। এটা কি আপনাদেরই কেউ? এই না ভাই, মালিক এলাও নেই। এই সিসিটিভি ক্যাপচারে এলাও নেই দাদা।
না না আরে চলো না তুমি। ওটা অ্যালাউ করতে পারো। পিছন দিক থেকে ঘোরা যাবে। এই মালটাই করবে শুট না? হলুদ হলুদ না, এই যে হলুদ জামা, এই যে হলুদ জামা, ওই দেখুন হ্যাঁ এই বার করলো দুজন এই একজন দাঁড়িয়ে ছিল গাড়ির বনেটের উপর, কানে একজন দাঁড়িয়ে ছিল, এইদিকে চলে গেল, আবার এসে করলো। বন্দুক পড়ে গেলে তুলে নিয়ে যাবে, আবার করছে। ঝালমুড়িওয়ালা হচ্ছে হাত থেকে ফসকে গেল, খুব আরামসে করলো রে ভাই। হ্যাঁ সেটাই, মানে কোনো টেনশন নাই যে লোকজন ছুটে আসবে। না ঝালমুড়িওয়ালা আই গেছে, এ চলে গেল। ঠিক আছে। आज आसनसोल नगर निगम के विभिन्न वार्डों में दुआरे सरकार शिविर के कैंप लगाए गए। इस दौरान विभिन्न वार्डों के पार्षद उपस्थित रहे, जिन्होंने अपनी निगरानी में लोगों तक राज्य सरकार की जन कल्याणकारी परियोजनाओं का लाभ पहुंचाने में सहयोग किया। आसनसोल के विभिन्न वार्डों में देखा गया कि दुआरे सरकार कैंप में लोग उमड़े और वार्डों के पार्षदों की निगरानी में उनको ये सेवाएं प्रदान की गई। মূলত কি কর্মসূচি ছিল আজকে? আজকে একটা তো আমাদের দুয়ারে সরকার চলছে, দুয়ারে সরকার আজকে মোবাইল ইউনিট আছে, যেটা আমাদের তিনটে হলো। 6 তারিখে স্ট্যাটিকটা ছিল, আজ 10 তারিখ, এটা প্রত্যেক বুথ ভিত্তিক হচ্ছে, এখানে রয়েছে, ডিফারেন্ট জায়গায় ঘুরে ঘুরে এটা চলছে। আর দ্বিতীয় আমাদের আজকে একটা অনুষ্ঠান ছিল, সেটা হচ্ছে এই মাঠে আমাদের একটা কমিউনিটি সেন্টার হচ্ছে, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন অনুদান দিয়েছে, তো সেটার আজকে স্টোন লেইং সেলিব্রেশন বা ভিত্তিপ্রস্তর স্থাপনের সূচনা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে মেয়র সাহেবের বাড়িতে জেঠিমার মানে হঠাৎ মারা যাওয়ার জন্য আমরা অনুষ্ঠানটা স্থগিত রাখলাম। এখনো যারা এই দুয়ারে সরকার আসেনি বা সুবিধা যে 33টি প্রকল্প আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যারা এই প্রকল্পগুলিতে এখনো গ্রহণ করেনি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে দুয়ারে সরকার ক্যাম্প রেগুলার হচ্ছে, প্রত্যেক ওয়ার্ডে হচ্ছে, প্রত্যেক বুথে হচ্ছে, তারা সেটার ম্যাক্সিমাম সুবিধা উঠান এবং একটু স্থানীয় মানে তৃণমূল কার্যালয়গুলোর সঙ্গে যোগাযোগে থাকুন, নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগে থাকুন। তাতে অনেক ক্ষেত্রে যদি কোনো কারণে ফিল আপে সমস্যা থেকে থাকে, সেটা থাকার কথা নয়, কারণ আমাদের পার্টির ছেলেমেয়েরা সব কিছু কমপ্লিট করে রাখে, ঠিক আছে। তাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তারা তাদের অ্যাসিস্ট করবে, যাতে তারা ঠিকমতো ফিল আপ করতে পারে। এত ভালো একটা স্কিম যেটা সারা পৃথিবীতে আজ চর্চার মধ্যে রয়েছে, সেটার তো লাভ উঠানো উচিত মানুষের আরও বেশি হয়। মানুষ অলরেডি লাভ উঠাচ্ছে, কেননা দেখবেন 3 দিনে 2.5 লাখ অ্যাপ্লিকেশানস এসছে লক্ষ্মী ভাণ্ডারে, তাহলে এটা থেকে বোঝা যায় মানুষের কি ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এই স্কিমটাতে। স্যার, আপনি তো এই ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর একজন, সেক্ষেত্রে আপনি জানেন যে কোন বাড়িটি আপনাকে ভোট দিয়েছে এবং কোন মানুষটি আপনাকে ভোট দেয়নি। সেক্ষেত্রে কি এখানে যখন আসছে মানুষ, সেক্ষেত্রে কি কোনো রং দেখা হচ্ছে, কোনো রং বা দল দেখে কি মনে হচ্ছে? এবং দ্বিতীয় কথা, আমাদের দল কিন্তু রং দেখে কাজ করেন না, কেন ভারতবর্ষে যতগুলি রাজ্য আছে, 29টি রাজ্যের মধ্যে এবং কেন্দ্রীয় শাসিত যে অঞ্চল রয়েছে, সব রাজ্যে কিছু না কিছু স্বাস্থ্য সংক্রান্ত হেলথ স্কিম চলছে। কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে দেখবেন ইরেসপেক্টিভ লাল কার্ড, ব্লু কার্ড বা বিপিএল কার্ড, এপিএল কার্ড দেখা হয় না। যতজন নাগরিক আছে সকলকে স্বাস্থ্যসাথীর আওতায় আনা হয়েছে গ্রেটার পরিষেবা দেওয়ার জন্য। তাহলে এখানে দল দেখে কি করে কাজ করা হবে, ঠিক না? এটা ভাববো। দুয়ারে সরকার ক্যাম্প আমরা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে নির্দেশে আমাদের এখানকার সমস্ত সরকারি কর্মচারীরা যারা রয়েছেন, তারা সমস্ত মানুষকে, প্রত্যেক মানুষকে পরিষেবা দিচ্ছে। আমাদের এই ইউনিক প্রকল্প, যেটা ভারতবর্ষের কোনো সরকার এখনও পর্যন্ত চালু হয়নি, যে গরিব মানুষদের বা সমস্ত মানুষ যারা সরকারি অফিসে গিয়ে অনেক হয়রান হয়, তাদের জন্যে এইভাবে যে তাদের ডোর স্টেপে দুয়ারে নিয়ে এসে সরকারি পরিষেবা প্রদান করা। এবং সরকারি পরিষেবা প্রদান নিতে গিয়ে অনেক গরিব মানুষ যারা আছে জানে না কোন কাউন্টারে যেতে হবে, কোথায় কী করতে হবে, অফিসে গিয়ে তারা হয়রান হয়ে বেড়ায়, তারা দালালের চক্করে পড়ে। কিন্তু এখানে এসে সরকারের কর্মচারীরা তারা মানুষকে পরিষেবা দিচ্ছে। এখানে প্রত্যেক জায়গায় লেখা আছে, তার সঙ্গে এখানকার লোকাল যারা কর্মীরা আছে তারা তাদেরকে হেল্প করছে, ফর্ম ফিল আপ করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে তারা বসে এখানে ফর্ম ফিল আপ করে দিচ্ছে। সুতরাং গরিব মানুষ যারা গিয়ে সরকারি অফিসে হয়রান হতো, তারা খুব সহজে তাদের বাড়ির সামনে ঘরের কাছে এসে তারা সমস্ত পরিষেবা পাচ্ছে। এতে প্রত্যেক মানুষ উপকৃত হচ্ছে এবং এই রকম একটা প্রকল্প গোটা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীর কাছে একটা উদাহরণ আছে এবং এই স্বীকৃতি হিসাবে কিন্তু সবাই স্বীকৃতি দিচ্ছে যে এই
রকম একটা সুন্দর চিন্তা ভাবনা যে মানুষকে কীভাবে সহজে পরিষেবা পৌঁছে দেওয়া যায়, সেই ব্যাপারটাই এখানে আমরা দেখছি। সমস্ত পরিষেবা এখানে দেওয়া হচ্ছে। আমাদের যে বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে, যে আমাদের বিধবা পেনশন, স্বাস্থ্যসাথী কার্ড, ভোটার কার্ড, আমাদের যে নিউট্রিশনের জন্য ব্যবস্থা, কৃষির জমির ব্যবস্থা, কৃষি ঋণের জন্য ব্যবস্থা, স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত রকম পরিষেবা, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য যে মানবিক প্রকল্প, সেই সমস্ত কিছু এখানে ফর্ম দেওয়া হচ্ছে এবং ফিল আপ করে দেওয়া হচ্ছে। आज जो द्वारे सरकार कैंप लगा है, इसके बारे में बताइए। द्वारे सरकार कैंप लगा 40 नंबर और 41 नंबर वार्ड के लिए। रिस्पॉन्स जो है वो आप देख के आपको समझ आ जाएगा कि कैसा रिस्पॉन्स है। हमने भी अपने 20 तो करीब कैडर बैठाए हैं, बेटियां भी हैं, बेटे भी हैं, जो लोगों को लिख के दे रहे हैं। जो सुविधा है हम भी पूरी कर रहे हैं, सरकार के बंदे भी पूरी कर रहे हैं। रहा बात क्या क्या हो रहा है, मेन इसमें स्वास्थ्य कार्ड, लक्ष्मी भंडार, विडो पेंशन वगैरह वगैरह, यहाँ पर कास्ट सर्टिफिकेट, ये सब हो रहा है। आपका परिचय? मेरा परिचय तो एक ही है, सरदार जी एक ही है कॉरपोरेशन में, जीतू सिंह वही है। आपका कैंप लेगे छे ये विषय की जानकारी। এই ক্যাম্পটা লেগেছে আমাদের, তো হ্যাঁ আমাদের ধরুন এই 10 তারিখে হওয়ার কথা ছিল, 1 থেকে 10-এর মধ্যে হওয়ার কথা ছিল। তো আজকে 10 তারিখে আমাদের এখানে ক্যাম্পটা বসেছে। তো ক্যাম্পটা আমাদের খুব ভালোভাবে সুষ্ঠুভাবে হচ্ছে। এটাতে অনেক মানুষের সুবিধা হচ্ছে, যার অনেক কিছু কাজ বাকি ছিল তাদের এই কাজগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়ে যাচ্ছে। এখানে কোন কোন ওয়ার্ডের হচ্ছে? এখানে 40 আর 41 হচ্ছে। কি কি পরিষেবা দেওয়া হচ্ছে? এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড হচ্ছে, বিধবা পেনশন হচ্ছে, এছাড়া স্বাস্থ্যসাথী হচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে, রেশন কার্ডের কাজ হচ্ছে, এই সমস্ত সব হচ্ছে। মানুষের রিয়াকশন যথেষ্ট ভালো। আপনার পরিচয়? আমি 40 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌমিতা বিশ্বাস। अभी वक्त हो चला है एक छोटे से ब्रेक का, बने रहिए हमारे साथ। हिलव्यू हॉस्पिटल, a multi-speciality hospital with ICU and dialysis unit। हिलव्यू हॉस्पिटल में ऑर्थोपेडिक, न्यूरोसर्जन, जनरल फिजिशियन, ऑन्कोलॉजिस्ट, चाइल्ड स्पेशलिस्ट, गायनेकोलॉजिस्ट, होम्योपैथी सहित 15 विभागों के विशेषज्ञ चिकित्सकों द्वारा मरीजों का इलाज किया जाता है। हमारे यहाँ आपको मिलेगी कैशलेस इलाज की सुविधा। इसके अलावा अत्याधुनिक ICU, NICU, डायलिसिस यूनिट, ट्रॉमा केयर सहित हर वो सुविधा मिलेगी जो हिलव्यू को बनाती है सही मायनों में एक मल्टी स्पेशलिटी हॉस्पिटल। हमारे यहाँ स्वास्थ्य साथी कार्ड पर भी इलाज उपलब्ध है। हिलव्यू हॉस्पिटल, हमारा पता SB गोराई रोड, नियर आसनसोल कोर्ट, श्रीपल्ली कालीबाड़ी, इंडियन ऑयल पेट्रोल पंप के विपरीत। मोबाइल नंबर 9046007833, 9046007834। आपके मकान को बनाए आपके सपनों का आशियाना, डेकोर वॉलपेपर। लजीज खाने के शौकीन लोगों के लिए अच्छी खबर, आसनसोल के SB गुराई रोड स्थित सुकांतो मैदान के सामने खुल गया है द जायका फास्ट फूड रेस्टोरेंट। कुल्टी में रामनवमी के बाद पड़ने वाले रविवार को रामनवमी का अखाड़ा निकलता है। कल भी एक अखाड़ा निकाला गया। इस मौके पर रावण दहन भी हुआ।
इस बारे में कुल्टी के विधायक डॉक्टर अजय पोद्दार ने कहा कि ये कुल्टी की प्राचीन परंपरा है, अंग्रेज़ों के ज़माने से ये चली आ रही है। वहीं अखाड़ा के दौरान उनके द्वारा अस्त्र लेकर करतब दिखाने को लेकर उन्होंने कहा कि उन्होंने जहां अस्त्र की पूजा होती है वहां अस्त्र लिया था, जो कि गैर कानूनी नहीं है। আজকে কুলটিতে একটা আলাদা আতিথ্য আছে। এটা ব্রিটিশ কাল থেকেই রামনবমীর পর যে রবিবার হয় 7 দিন কি 10 দিন পর ওখানে সেই দিনই রামনবমীর আখড়াটা বেরোয়। কুলটিতে মাত্র 14টা আখড়া আছে। রানীতলাও দক্ষিণ, রানীতলাও উত্তর থেকে আরম্ভ করে বাকি কেন্দুয়া বাজার এরিয়াতে আছে। রানীতলা উত্তর কৈরিপাড়া রাবণ দহনের একটা বিরাট কার্যক্রম করে, সেটা আমার মনে হয় 20,000 লোক 15,000 লোক নিশ্চিতই থাকে ওতে। আর যে সুষ্ঠুভাবে তারা পরিচালনা করে, ভলেন্টিয়ার্স গুলো থেকে আরম্ভ করে যারা ম্যানেজমেন্ট করে, খুব স্কিলফুল। আর পুলিশেরও একটুকু সহযোগ ছিলই নিশ্চয়ই, সেটা তো অস্বীকার করার কিছু নেই। স্যার, গোটা রাজ্যে একদিকে মুখ্যমন্ত্রী অস্ত্র বারণ করেছেন, আপনাকে দেখা গেল কুলটির ইটা পাড়াতে অস্ত্র নিয়ে খেলা আপনি খেলছেন, কি বলবেন? অস্ত্র তো বারণই ছিল। ও তো কোথায়, ও তো পাড়ার ভিতরে রোডের উপর খেলতে বেরোবে, তখন অস্ত্র ব্যবহার করা হবে না। যেখানে অস্ত্র পূজা হয় আখাড়ার ভিতরে, এই পাড়ার ভিতরে যেখানে অস্ত্র পূজা হচ্ছে, সে অস্ত্র পূজা হবেই। এমন আমাদের তো কোনো দেবী দেবতা নেই যার হাতে অস্ত্র নেই। तो अभी आप देख रहे थे आसनसोल और आसपास के इलाके की कुछ महत्वपूर्ण खबरें। हम रोज आप तक शिल्पांचल की महत्वपूर्ण खबरों को पहुंचाते रहेंगे और अगर आपको हमारे इन खबरों से बाखबर रहना है तो आपको करना होगा एक छोटा सा काम। आपको हमारे चैनल आसनसोल टाइम्स को सब्सक्राइब करना होगा और पास में दिए गए बेल आइकन को प्रेस करना होगा, ताकि जब भी हम कुछ नया नई खबर या कुछ नया पोस्ट डालें तो इसकी खबर आप तक पहुंचे और आप इन गतिविधियों से बाखबर रह सकें। इसके अलावा आप हमारे वेबसाइट www.asansoltimes.co.in पर लॉगिन भी कर सकते हैं और वेबसाइट के जरिए और हमारे पोर्टल के जरिए शिल्पांचल की हर छोटी बड़ी गतिविधियों से बाखबर रह सकते हैं, उनकी जानकारी हासिल कर सकते हैं। आज के इस बुलेटिन में इतना ही। कल फिर होगी आपसे मुलाकात। नमस्कार। हमारा अपना शहर आसनसोल, इसे स्वच्छ और निर्मल रखने की जिम्मेदारी हमारी है। आसनसोल पौरसभा शहर के सुंदर एवं निर्मल करते बद्धपरिकर। पौरसभार এই চেষ্টায় সুনাগরিক হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে। यहाँ वहाँ प्लास्टिक फेंकना, थूकना, गंदगी फैलाना, ऐसी कुछ आदतें हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है। তাই আসুন আমরা প্রতিজ্ঞা নিই, যেখানে সেখানে আবর্জনা ফেলবো না, ধূম্রপান ত্যাগ করব, শহরকে দূষণ মুক্ত করতে গাছ লাগাবো और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ, सुंदर और निर्मल। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी।